বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আশরাফ কায়সার, আমাদের যে সবগুলি প্রতিষ্ঠান এভাবে করে ভেঙে পড়ছে, এর ফলে আসলে এটা রিভাইভ করার প্রতিকারের কোনো কি সম্ভাবনা? আপনি বলছেন দীর্ঘমেয়াদেও আপনি অনেক প্রভাব দেখতে পাচ্ছেন আসলে, কিন্তু মানে কোনো লক্ষণ কি এরকম আছে কি, বা কিংবা উপায়টা কি আছে যে আমরা কি করে প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে পারি? দেখুন, প্রতিষ্ঠান ভাঙা খুব সহজ, কিন্তু প্রতিষ্ঠান গড়া খুব কঠিন। কারণ আমাদের এই অঞ্চলে কিন্তু প্রতিষ্ঠান গড়ার ইতিহাস এমনিতেই খুব ভালো না। কিন্তু আমাদের যে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা বা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, তার জন্য রাজনৈতিক সদিচ্ছা লাগবে এবং আপনার দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা লাগবে। কারণ এক ধরনের লোভ কিন্তু হবে যে আমরা যখন ক্ষমতায় থাকব এই প্রতিষ্ঠান আমার পক্ষ হয়ে কাজ করবে, কিন্তু সেটিকে আপনার আইনি বাধা দিয়ে বাধাগ্রস্ত করে রাখতে হবে যাতে আপনি প্রভাবিত করতে না পারেন। দ্বিতীয় হচ্ছে, যেই ব্যক্তিবর্গকে আপনি এইসব প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে রাষ্ট্র, সেটি কমিশনার হোক, প্রধান নির্বাচন কমিশনার হোক, তাদের ব্যক্তিত্ব আমরা প্রত্যাশা করছি। গত কয়েকটি সময়ে আমরা কিন্তু ব্যক্তিত্বপূর্ণ মানুষ কম দেখতে পাচ্ছি। সমাজে এক ধরনের হতাশা চলছে, এক ধরনের দলতন্ত্র চলছে এবং এক ধরনের খুব অল্প সময়ে মানুষের প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার একটা প্রবণতা চলছে। কিন্তু এই সমস্ত ব্যক্তিবর্গের কঠোর ব্যক্তিত্ব থাকতে হবে, যেখানে গিয়ে আপনি যখন আমরা টিএন সেশনের কথা এখনো বলি ভারতের ব্যাপারে, ওই একজন ব্যক্তি কিন্তু একটি নির্বাচন কমিশন দাঁড় করানোর জন্য যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমরা যে সেরকম কোনো ব্যক্তি, সুপ্রিম কোর্ট তাকে খুব হেল্প করেছে, সুপ্রিম কোর্ট তাকে হেল্প করেছে, আমরা এরকম একটি যুগপৎ ভূমিকা দেখতে চাই, সেটি আইন বিভাগের হোক, সেটি সাংবিধানিক প্রতিষ্ঠানের হোক এবং ব্যক্তিত্বপূর্ণ মানুষের হোক। এছাড়া যেটি হবে, দেখুন আমাদের গণতন্ত্র কিন্তু এখনো বিনির্মিত অবস্থায় যাচ্ছে, কাজে এখানে কিন্তু এই প্রবণতাগুলো থাকবে। এই প্রতিষ্ঠানগুলোকে কি করে সরকারি দলে যারা থাকেন অথবা যারা রাজনৈতিক প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের পক্ষে নেওয়া যায়, এটি রোধ করতে হবে। আসলে প্রত্যেকটি জায়গাতে এত তীব্র প্রতিযোগিতা, কখনো কখনো বলবো যে আসলে কি বলা যায়, মানে মানে আপনার মানে প্রতিযোগিতার একটু নেতিবাচক প্রতিযোগিতা, কে কাকে, অসুস্থ প্রতিযোগিতা, সেটা হচ্ছে। সেইখানে আসলে অনেকে অভিযোগ করেন ভদ্রলোকদের পক্ষে আসলে ওই যেই ব্যক্তিত্ববানদের কথা বলছেন সেইভাবে টিকে থাকাও নাকি মুশকিল। না, সেটা তো সে শুরুতেও একটু ক্লিয়ার করেছে, তার যথার্থই বলছেন। আমি ওইটাই রাজনৈতিক নেতৃত্বের, সরকারি দল বা বিরোধী দল না, যারাই রাজনীতি করবেন, মানে যারা ক্ষমতার রাজনীতি করবেন, মানে পাওয়ার গেম যারা আছেন, প্রতিটির নেতৃত্বের আমি মনে করি মন মানসিকতার বৈপ্লবিক পরিবর্তন দরকার। সেই পরিবর্তন যদি আসে, আপনি দেখবেন যে এটার প্রভাব প্রত্যেকটা সেক্টরে পড়বে। আমার লিডারশিপ যদি চায় যে আমার নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে, নির্বাচন কমিশনে যেই ব্যক্তিটি থাকবে উনি যদি ঠিক না থাকতে পারেন, চেঞ্জ করা হবে। সেটা তো সম্ভব আমাদের দেশে। ঠিক তেমনি আপনার দুর্নীতি দমন কমিশন, যেটাকে কেউ কেউ এখন দায় মুক্তি কমিশন বলছে, দেখেন এগুলো কেন, এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আপনি যাকে বলবেন হ্যাঁ তিনি ব্যক্তিত্ববান, আশরাফ কায়সার এসে বলবেন না তাকে দিয়ে হবে না, তিনি অমুক দলের। উনি যদি বলেন আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব, তার কাজে প্রমাণ হবে। আমরা তো তার শুধু শুধু ব্যক্তিত্ব দেখতে চাই না, তার কাজে প্রমাণ হবে উনি ব্যক্তিত্বপূর্ণ কিনা, উনি দৃঢ়চেতা কিনা, উনি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারেন কিনা। দেখুন, জাহিদুল হাসান পিন্টু যেমন করে দুর্নীতি দমন কমিশনকে দায়মুক্তির কমিশন বলল, আমরা ভুরি ভুরি উদাহরণ দিয়ে বলতে পারবো যে দায়মুক্তির কমিশন কেন তাদেরকে বলা হচ্ছে। কাজে তাদের কাজে প্রমাণ পাচ্ছে তাদের কোন ভূমিকা তারা অবতীর্ণ হয়েছেন। সেই উদাহরণটা আমি আসতেছিলাম। আপনি বলেন যে দুর্নীতি দমন কমিশন হয়েছে 2004 সালে, এর আগে ছিল দুর্নীতি দমন ব্যুরো। এই দুর্নীতি দমন ব্যুরো আপনার ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। কোনো মামলা করতে গেলে, কারো বিরুদ্ধে মামলা করতে গেলে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনার প্রধানমন্ত্রী দপ্তরের অনুমোদন লাগতো। 2004 সালে আইনটা স্বাধীন কমিশন গঠন করা হলো। সেই কমিশনও আপনার এই ধরনের একটা সুযোগ রাখার চেষ্টা করা হয়েছিল। আপনার দাতা সংস্থা বলেন, মিডিয়া বলেন, গণমাধ্যমের চাপে তথাকথিত একটা স্বাধীন কমিশন গঠন করা হলো। এখন সেটাকে সংশোধন করে তো আবার সেই জায়গায় নিয়ে গিয়েছেন। কারা সংশোধন করেছে? আপনার রাজনীতিবিদরা, সরকার। তো তার মানে কি, সরকার চায় না আপনার এটা সম্পূর্ণ স্বাধীনভাবে থাকুক। আপনি আরো একটা জিনিস দেখবেন, আমরা এত দুর্নীতিবাজ, আমার দেশে এত দুর্নীতিবাজ লোক কোথায়? আমি তো বলি যে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ লোক নাই। আপনি প্রমাণ করেন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ লোক আছে? কাগজে কলমে আপনি চ্যালেঞ্জ দেন, প্রমাণ নাই, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ লোক নাই। সেই আপনার জেনারেল এরশাদ স্বৈরাচার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে জনতা টাওয়ার মামলায় 7 বছরের জেল হয়েছিল, যেটা পরে হাইকোর্ট 5 বছর দিল, 3.5 বছর সাজা খেটে সেটা বেরোয় আসলেন। এরপরে
আপনার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই দুইটা দল রাজনীতি মানে ক্ষমতায় এসেছিল 91 থেকে আপনার 2000 এই 14 আপনার 23 বছরে একজনের সাজা হয়েছে, সাজা কারো হয়নি, সাজা হয় নাই বরং না, তার মানে তারা দুর্নীতি করে না। বরং আমরা দেখেছি কক্সবাজারের আপনি প্রমাণ করবেন কি করে? বদি। বদি সে ফুলের মালা না, আপনি গলায় শুধু দিয়ে রাজনীতিবিদ এলাকায় কেন, ফিরে আপনি গেলেন। আসেন, শুধু রাজনীতিবিদের কথা বললে তো হবে না। এই জায়গায় আপনার আমলাদের একটা বড় অংশ দুর্নীতি করে, মানে আমরা যা দেখতে পাই, মামলা যে হচ্ছে না তা না, দুর্নীতির অভিযুক্ত এই রাজনৈতিক দলের নেতা বা যারা ক্ষমতায় ছিল এবং এই স্থায়ী যে আমলাতন্ত্র তাদের মধ্যে আছে। আপনি একজন দেখান না যে তার সাজা হয়েছে, তার মানে একজন লোকও বাংলাদেশে দুর্নীতিবাজ নাই, এটা বলতে হবে। না, দুর্নীতির ধরনও তো আবার ভিন্ন, প্রমাণ করা খুব কঠিন। না, আসলে প্রমাণ করা কঠিন না, কিন্তু যেটি হচ্ছে সেটি হচ্ছে যে বাস্তবে আপনি দুর্নীতির যে চিত্র দেখতে পাচ্ছেন, সেটি রাজনৈতিক মহল হোক, আমলাতন্ত্র হোক, সামরিক বেসামরিক প্রশাসন হোক, আমরা যে প্রতিদিন যে দুর্নীতির চিত্র দেখতে পাই, তার সঙ্গে আপনার মামলা করে অভিযোগ দায়ের করে প্রমাণ করে দুর্নীতির সাজা দেওয়া, এই প্রক্রিয়ার ভেতরে অদক্ষতা রয়েছে, এই প্রক্রিয়ার ভেতরে অসততা রয়েছে, এবং এই প্রক্রিয়া নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়। সরকার যখন চায় বিরোধী দলের মামলাগুলো হয়, আবার ওই বিরোধী লোকগুলো যখন সরকারে যায় তখন তাদের মামলাগুলো প্রত্যাহার করা হয়। আসলে তো এইভাবে আইনের শাসন হয় না। কিন্তু যেটি হওয়া দরকার ছিল যে সুশাসনের পক্ষে যদি ন্যূনতম কমিটমেন্ট এই মানে আওয়ামী লীগ অথবা বিএনপির থাকতো, তাহলে কিন্তু তারা দুর্নীতি দমন কমিশনকে তাদের মতো করে চলতে দিত, এবং তাতে করে আখেরে এই দলগুলোরই কিন্তু ভালো হতো। কারণ আপনি দেখুন, এই দলগুলো পরে যখন নিপতিত হয় তখন কিন্তু তারা ভয়ঙ্করভাবে দুর্নীতির জন্য নিপতিত হয়, আবার উঠে আসে, এটা তো আবার উঠে আসে। কিন্তু এটা জনগণের দুর্ভাগ্য। আমাদের এটি এক ধরনের দুর্ভাগ্য, বিকল্প কারণ আমাদের আর নাই। বিকল্প যে খুব বেশি রয়েছে তা না। আর এক ধরনের মায়োপিয়াও কাজ করে। 6 বছর আগে যাকে বিদায় দেওয়া হয়েছে তাকে আবার 6 বছর পরে কাছে টেনে নিতে হয়, কিন্তু এতে করে কিন্তু রাজনৈতিক ব্যবস্থার উন্নতি হচ্ছে না। আর না, কিন্তু আপনি দেখেন অনেক ভালো ভালো লোক নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসতে পারেন না। না, এটি আমি সেটা কি বলবো- মানুষের দিক থেকেও কি তাদের দিক থেকেও কি সমস্যা এটি নয়? আমি আপনাকে বলি, আমাদের নির্বাচনী ব্যবস্থারও কিন্তু এক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা এই দুটি দলের মনোনয়ন ছাড়া ওরকম একটি মানে আড়ম্বরপূর্ণ নির্বাচনের দিকে যেতে পারি না। নির্বাচন যত ব্যয়বহুল হয়েছে, একজন সৎ ভালো লোক তার সেই ব্যয় কোত্থেকে জোগাড় করবেন? এবং আমরা প্রতীকে ভোট দেই, কিন্তু আমরা দলেও ভোট দেই না, ব্যক্তি তো দূরের কথা। কাজে এরকম একটি রাজনৈতিক ব্যবস্থার যে সংস্কার দরকার, এবং সেটি যে ভালো ইতিবাচক অর্থেই সংস্কার দরকার, এই কথাটি রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদের মানতে হবে। আচ্ছা, সংস্কার দরকার, সুশাসন, গণতন্ত্র, অনেকগুলি শব্দ আমরা আসলে পেলাম, কিন্তু এখন মনে করেন গত 1 বছরে আপনার কথা অনুযায়ী যে ঠিক মানে একটা প্রপার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার, আপনি সেটা বলছিলেন যে হয়নি, কিন্তু দেশে এই মুহূর্তে কি সমস্যা আছে আপনার কাছে কি মনে হয় যে এটি দেশের এখন 1 নাম্বার সমস্যা? দেখুন, আমি একটা কথা বলি, বাংলাদেশ কিন্তু লড়াকু মানুষের দেশ। বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো করছে, এবং কারা ভালো করছেন? অনাবাসী শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, এবং যারা কৃষি শ্রমিক রয়েছেন। এবং বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার ইন্ডিকেটরগুলো ভালো করছে, শিক্ষা, স্বাস্থ্য, এসব ক্ষেত্রে। এবং যেটিতে আমরা খারাপ করছি, যেটিতে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকে আটকে রাখছে। বাংলাদেশের না, আমার যদি সবগুলি সেক্টর এগিয়ে যায়, আপনি যদি বলেন আমার রাজনৈতিক ব্যবস্থা আমাকে টিকিয়ে রাখছে, তাহলে আমি কি add করে আমি দেব এক লাইনে একটু বলি, রাজনৈতিক ব্যবস্থা যদি আপনার সাথে না আগায়, এটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না, এবং যে কোনো সময় এই উন্নয়ন মুখ থুবড়ে পড়তে পারে। না, ওনার সঙ্গে আমি একমত হয়ে একটু অ্যাড করি যে প্রশ্নটা আপনি করেছেন যে সমস্যা নাই, রাজনীতি কি বলেন, আপনার অর্থনৈতিক সূচকগুলো সবগুলো অগ্রগামী, এটা ঠিক। আমাদের এগুলো বিভিন্ন আপনার যে শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, আমাদের সব কিছুই এগুচ্ছে, অর্থনৈতিক সূচকগুলো এগুচ্ছে। এখন আমরা গত কয়েক বছর আগে চাল আমরা আমদানি করতাম, এখন আমরা রপ্তানিও করতেছি, ভালো ভালো খবর ভারতের আছে, পরে। এগুলি ঠিক। রাজনীতিটা যদি আরো ঠিক হতো, এই সূচকগুলো আরো আপনার বাড়তো। মানে এখন আপনি যে যতটুকু উন্নত, এখন আপনার 12 ধরেন এই যে এই আমাদের সরকার যেটা এখন আপনার নেয়, ক্রেডিট নেয়, যে গত বছর বা কিছুদিন আগেও ছিল $1000 পার ক্যাপিটা, এটা এখন আমরা 1100 প্লাস। হ্যাঁ, এটা তো ভালো খবর। আপনার যদি রাজনৈতিক সংঘাত গত 1 বছর না থাকতো, বা তার আগে যে আপনার রাজনৈতিক দ্বন্দ্বগুলো, হরতাল, মানে অর্থনৈতিক কর্মকাণ্ড বিরোধী যে কর্মসূচিগুলো ছিল, সেগুলো যদি না থাকতো, একটা পিসফুল যদি সিচুয়েশন থাকতো, হয়তো আপনার পার ক্যাপিটা ইনকাম আরো বাড়ার মতো অবস্থায়। তো আমরা সেটা বলছি যে রাজনীতিটা স্থিতিশীল থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতা আরো বাড়তো। তার মানে এই না যে প্রধানমন্ত্রী তো সে কথাই বলেন যে